Hello everyone, this is Sakib again. আমাদের আজকের লেসনটি হচ্ছে IELTS Cambridge Book 2 এর Practice Test 1 এর Reading Passage 3 which is Children's Thinking. So, ফার্স্টে আমরা কতগুলো ওয়ার্ড মিনিং জেনে নেই। যেমন এখানে ফার্স্টে যে ওয়ার্ডটা রয়েছে সেটি হচ্ছে যে একটি হচ্ছে ইমিনেন্ট। ইমিনেন্ট এর অর্থ হচ্ছে বিশিষ্ট বা প্রসিদ্ধ। এরপরে রয়েছে হচ্ছে সেন্স, যার অর্থ হচ্ছে সারমর্ম বা সারাংশ। Then we have devised. Devised মানে হচ্ছে পরিকল্পনা করা। দেন উই হ্যাভ এক্সপ্লিসিটলি। এক্সপ্লিসিট মানে হচ্ছে স্পষ্ট, তাহলে এটার এক্সপ্লিসিটলি অ্যাডভার্ব হচ্ছে, এটার অর্থ হবে স্পষ্টভাবে। অ্যান্ড অলসো উই হ্যাভ রেডিলি, যার অর্থ হচ্ছে ইজিলি বা হচ্ছে খুব সহজভাবে। আর অ্যানালোগাস, অ্যানালোগাস এটার অর্থ হচ্ছে সেম বা সিমিলার বা একই। তারপরে হচ্ছে ইনফারেন্সিয়াল। ইনফারেন্সিয়াল এটার সিনোনিম হচ্ছে অ্যাপ্রক্সিমেট, বা এটাকে আমরা যদি বাংলায় অনুবাদ করি তাহলে অর্থ আসবে হচ্ছে আনুমানিক। দেন উই হ্যাভ পারপ্লেক্সিং, যার অর্থ হচ্ছে জটিল, বা এটাকে আমরা ইংরেজি যদি সিনোনিম করে আনতে চাই সেক্ষেত্রে আসবে হচ্ছে পাজলিং। এরপরে হচ্ছে অ্যাপারেটাস, যার অর্থ হচ্ছে যন্ত্রপাতি বা টুলস। এরপরে হচ্ছে ইনফারেন্সিয়াল এগেইন। ইনফারেন্সিয়াল মানে আমরা পড়লাম যেটা হচ্ছে আনুমানিক, যার অর্থ। সো মোটামুটি এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট কিছু এই প্যাসেজের শব্দার্থ। এরপরে আমরা ফার্স্টে একটু কোশ্চেন দেখে আসি। ওকে, সো উই হ্যাভ কোশ্চেন্স 28 to 35। এখানে যে বিষয়টি কোশ্চেনে বলা হচ্ছে সেটি হচ্ছে যে কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে আমাদের, প্রায় 28 থেকে এই 35 পর্যন্ত। সো এই স্টেটমেন্টগুলা কে দিয়েছেন সেটি হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেই নাম লিখতে হবে। যেমন আমি যদি এক্সাম্পল একটি বলি, যে যদি ফার্স্টে যে একটি স্টেটমেন্ট দেওয়া যে ড্যাশ ইজ সাইডেড অ্যাজ ফেমাস ইন দ্য ফিল্ড অফ সাইকোলজি। সো সাইকোলজির এই ক্ষেত্রে কোন ব্যক্তিকে প্রসিদ্ধ হিসাবে ধরা হয়। সো আমরা যদি অ্যান্সার যদি ক্লার্ক হাল হয় সেক্ষেত্রে আমরা 28 নম্বরে অ্যান্সার লিখবো হচ্ছে CH, দুইটাই ক্যাপিটাল লেটারে। সো আমরা ফার্স্টের এই প্রশ্নটা একটু দেখি যে ড্যাশ ইজ সাইডেড অ্যাজ ফেমাস ইন দ্য ফিল্ড অফ সাইকোলজি। আমরা যদি প্যাসেজে আসি, একদম ফার্স্ট লাইনটা যদি একটু পড়ি, দেখেন ওয়ান অফ দ্য মোস্ট এমিনেন্ট অফ সাইকোলজিস্টস ক্লার্ক হল। সো ওয়ান অফ দ্য মোস্ট এমিনেন্ট এর অর্থ হচ্ছে যে সাইকোলজিদের মধ্যে একজন বিশিষ্ট বা একজন প্রসিদ্ধ ব্যক্তি হচ্ছেন ক্লার্ক হল। সো 28 নম্বরে হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে ক্লার্ক হল। কারণ হচ্ছে দেখেন ফেমাস, যার অর্থ হচ্ছে প্রসিদ্ধ, আবার আমাদের প্যাসেজে ছিল হচ্ছে ইমিনেন্ট, যার অর্থ হচ্ছে বিশিষ্ট, বা আমরা যদি প্রসিদ্ধ হিসেবেও ইমিনেন্টকে ব্যবহার করতে পারি। সো 28 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে CH। ওকে, সো এরপরে হচ্ছে 29 নম্বরে বলা হচ্ছে যে ড্যাশ ইজ ড্যাশ, এখানে যে কোনো একজনের নাম বসবে, demonstrated that the two-stage experiment involving button pressing and inserting a marble into a hole poses problems for certain adults as well as children. So আগে আমি একটু এক্সপেরিমেন্টের কথা বলি, যে এখানে যদি আমরা একটু এই লাইনগুলো পড়ি, যে two followers of Clark Hall, Howard and Tracy Candler devised, তারা কি করেন, পরিকল্পনা করেন, a test for children that was explicitly based on Clark Hall's principle. So এই দুইজন ব্যক্তি ফলোয়ার, তারা ছিল হচ্ছে ক্লার্ক হলের ফলোয়ার, তারা একটি এক্সপেরিমেন্ট করেন, সেটি হচ্ছে বেসড অন ক্লার্ক হালস প্রিন্সিপাল। সো ক্লার্ক হালের যেই প্রিন্সিপাল ছিল তার উপর ভিত্তি করে। The children were given the task of learning to operate a machine so as to get a toy. So বাচ্চাদেরকে দেওয়া হতো একটা টাস্ক of learning to operate a machine, একটা মেশিন চালানোর, so as to get a toy, এতে তারা যেন একটা খেলনা পায় আর কি ওই মেশিনের মাধ্যমে। সো
in order to succeed they had to go through a two stage sequence. So এই ব্যাপারটার মধ্যে অর্থাৎ তারা যদি এই টয়টাকে পেতে চায়, ওকে, ইন অর্ডার টু সাকসিড অর্থাৎ তাদের যদি সফল হতে হয় এই মেশিন থেকে টয় পাওয়ার জন্য, তাহলে কি করতে হবে? দে হ্যাড টু গো থ্রু টু স্টেজ সিকোয়েন্স, তাদেরকে একটি দুই স্তরের একটা সিকোয়েন্সের মধ্য দিয়ে যেতে হবে। দ্য চিলড্রেন ওয়ার ট্রেইনড অন ইচ স্টেজ সেপারেটলি। সো চিলড্রেনদেরকে বা বাচ্চাদেরকে এই দুইটা স্টেজ আলাদা আলাদা করে শিক্ষা দেওয়া হয়েছে বা ট্রেন করা হয়েছে তাদেরকে। দ্য স্টেজেস কনসিস্টেড মিয়ারলি অফ প্রেসিং দি করেক্ট ওয়ান অফ two buttons to get a marble. সো একটা নির্দিষ্ট বাটন ছিল, যেই বাটনটা প্রেস করলে তারা একটি মার্বেল পাবে, and of inserting the marble into a small hole to release the toy. সো এই যে একটা মার্বেল পেলো তারা, একটা অর্থাৎ একটা সুইচ বা একটি বাটন প্রেস করে এই যে মার্বেলটা তারা পেলো মেশিন থেকে, এই মার্বেলটাকে তারা কি করবে? they will have to insert, তাদেরকে এই মার্বেলটাকে ইনসার্ট করতে হবে একটা হোলের মধ্যে, ছোট একটি ছিদ্রের মধ্যে, টু রিলিজ দ্য টয়, এই যে খেলনাটা সেটা তাদের পাওয়ার জন্য, অর্থাৎ খেলনাটাকে রিলিজ করার জন্য তাদেরকে এই মার্বেলটাকে একটা ছোট একটি ছিদ্রের মধ্যে ইনসার্ট করতে হবে। সো এটা ছিল হচ্ছে তাদের পরীক্ষা। সো এখানে প্রশ্ন যেটা বলছে যে ড্যাশ ডেমনস্ট্রেটেড, যে তিনি প্রকাশ করেন বা তিনি দেখান যে দ্য টু স্টেজ এক্সপেরিমেন্ট। সো টু স্টেজ এক্সপেরিমেন্ট কোনটা? আমরা এত সময় যেটি বললাম যে টু স্টেজ এক্সপেরিমেন্ট, এটার কথাই বলা হচ্ছে যে ইনভলভিং button pressing and inserting a marble into a hole poses problems for children, adults, certain adults as well as children. So কে প্রকাশ করেছিল যে এই যে পদ্ধতিটা, অর্থাৎ বাটন প্রেস এবং ইনসার্ট, যে মার্বেলটা ইনসার্ট করার মাধ্যমে যে একটা খেলনা পাওয়া, এটা শুধুমাত্র যে চিলড্রেনদেরই প্রবলেম হয়েছে বা চিলড্রেনরাই যে প্রবলেম ফেস করেছে, বিষয়টি এরকম না, বরং অনেক অ্যাডাল্টসরাও এই তাদের উপর এক্সপেরিমেন্ট করে দেখা গিয়েছে যে তারাও এই কাজে সফল হতে পারেনি। সো এই যে বিষয়, এই স্টেটমেন্টটা কে দিয়েছিল বা এটা কে প্রকাশ করেছিল? এই লাইনটা যদি আমরা একটু পড়ি যে দ্য মিস্টারি at first appears to deepen when we learn from another psychologist, Michael Cole, and his colleagues that adults in an African culture apparently cannot do the candler's task either. তাহলে মাইকেল কোল এবং তার কলিগরা যে বিষয়টি এখানে উপস্থাপন করেছে, যে তারা দেখিয়েছেন যে অ্যাডাল্টরা আফ্রিকান কালচারে অ্যাডাল্টরা অ্যাপারেন্টলি তারাও ইভেন এই কাজটি, অর্থাৎ এই যে ক্যান্ডলার্সের যে টাস্কটা ছিল সেই টাস্কটা তারাও ইভেন পারেনি, অর্থাৎ এই অ্যাডাল্টরাও এই কাজে সফল হতে পারেনি। তাহলে এটা কে বললো? সেটা হচ্ছে মাইকেল কোল অ্যান্ড হিজ কলিগস। তাহলে আমরা যদি এই যে মাইকেল কোল অ্যান্ড কলিগস, এটার জন্য হচ্ছে এমসি, তাহলে আমাদের 29 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে এমসি। 30 নম্বর বলা হচ্ছে যে ড্যাশ devised an experiment that investigated deductive reasoning without the use of any marbles. ওকে, সো আর একজন সাইকোলজিস্ট, তিনি কিন্তু তার এক্সপেরিমেন্টে মার্বেল ইউজ করেননি, এবং তিনি কে ছিলেন সেটাই হচ্ছে আমাদের এই 30 নম্বরের কোশ্চেন। সো আমরা যদি প্যাসেজে আসি এবং এই লাইনটা একটু দেখি যে instead of the button pressing machine, Cole used a locked box and two differently colored matchboxes, one of which contained a key that would open the box. So instead of button pressing machine, so বাটন প্রেসিং যে মেশিনটি ছিল সেটি ব্যবহারের পরিবর্তে কোল ইউজড, অর্থাৎ কোল ব্যবহার করেছিলেন এ লকড বক্স, একটা বন্ধ করা একটি বাক্স, অ্যান্ড টু ডিফারেন্টলি কালার্ড, এবং দুইটা ভিন্ন ভিন্ন রঙের দুইটি ম্যাচ বক্সেস, ওয়ান অফ উইচ, এবং তার মধ্যে একটার মধ্যে কন্টেইনড কি, একটা চাবি ছিল, দ্যাট উড ওপেন দ্য বক্স। সো দুইটা ম্যাচের বক্সের মধ্যে ভিন্ন ভিন্ন কালারের একটির মধ্যে চাবি ছিল এবং ওই চাবিটা দিয়েই বক্সটি খোলা যেত।
ওকে, তাহলে বাটন প্রেসিং এর কোনো বিষয় কিন্তু এখানে নেই, এবং এই যে এক্সপেরিমেন্ট এটি কে করেছিল? কোল। তাহলে মাইকেল কোল। বাট আমরা কিন্তু এখানে শুধু মাইকেল কোলের জন্য যেহেতু আলাদা করে কোনো অ্যান্সার ক্লু দেওয়া নেই, সো আমাদেরকে এমসি টোটালটাই লিখতে হবে, মাইকেল কোল অ্যান্ড কলিগস। ওকে, তারপরে হচ্ছে 31, এখানে বলা হচ্ছে যে ড্যাশ অ্যাপিয়ার্স টু হ্যাভ proved that a change in the apparatus dramatically improves the performance of children of certain ages. ওকে, তাহলে কোন ব্যক্তি প্রমাণ করেছেন যে একটা অ্যাপারেটাস বা যন্ত্রপাতির মধ্যে একটা চেঞ্জ আনার কারণে ড্রামাটিক্যালি ইমপ্রুভস, যেটা খুব নাটকীয়ভাবে বা চমৎকারভাবে ইমপ্রুভ করেছে দ্য পারফরমেন্স অফ চিলড্রেন অফ সার্টেন এইজেস, সো বিভিন্ন বয়সের শিশুদের পারফরমেন্সে। তাহলে আমরা যদি এই লাইনটা একটু পড়ি, যে দ্য two modifications together produced a jump in success rate from 30% to 90% for 5-year-olds and from 35% to 72.5% for 4-year-olds. তাহলে যে দুইটা মডিফিকেশন একসাথে করা হয়েছে, এবং এই মডিফিকেশনের কারণে এই যে সাকসেস যে রেটটা ছিল সেটি জাম্প করে, কেমন জাম্প করেছে, যে রেটস ফ্রম 30% থেকে 90%-এ চলে গিয়েছে যারা 5 বছরের বাচ্চা ছিল। এরপরে 35% থেকে চলে গিয়েছে হচ্ছে প্রায় 72.5% ফর 4 years old, সো যারা 4 বছরের বাচ্চা তাদের জন্য। সো এই যে বিষয়টি বা এই এক্সপেরিমেন্ট কে করলেন, যে টু স্টেপ যে মডিফিকেশন করা হয়েছে, এই কাজগুলো কে করেছেন, সেটি যদি আমরা জানতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এর আগের প্যারাগ্রাফগুলো একটু পড়তে হবে। এই লাইন থেকে যদি আমরা একটু পড়ি, যে হিউসন, নামটার উচ্চারণ মেবি এরকম, মেড 2 crucial changes, সো তিনি দুইটা গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছেন। First, he replaced the button pressing mechanism in the side panels by drawers in these panels which the child could open and shut. So তিনি বাটন প্রেসিং যে মেকানিজমটা ছিল এটাকে তিনি সাইড প্যানেলে একটি ড্রয়ার সেট করেছেন, এবং যেটা খুব ইজিলি একজন বাচ্চা খুলতে পারেন এবং বন্ধ করতে পারেন। সো এই যে টোটাল মেকানিজমটা, 2 স্টেপ মডিফিকেশন যেটা আর কি, সো এটা কে করেছেন? হিউসন। তাহলে আমাদের ডেফিনেটলি আমাদের 31 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে সাইমন হিউসন বা SH। ওকে, তারপরে হচ্ছে 32, ড্যাশ ইউজড এ মেশিন টু মেজার ইন্ডাকটিভ রিজনিং দ্যাট রিপ্লেসড বাটন প্রেসিং উইথ ড্রয়ার ওপেনিং। ওকে, সো কোন ব্যক্তি ব্যবহার করেছিলেন একটা মেশিন টু মেজার ইন্ডাকটিভ রিজনিং, সো বাচ্চাদের যে ইন্ডাকটিভ রিজনিং মানে হচ্ছে কি, রিজনিং মানে হচ্ছে যে যুক্তির সাহায্যে বা লজিক্যালি কোনো সিদ্ধান্তে পৌঁছানো। সো এই মেশিনটা কে ইউজ করেছিলেন? দ্যাট রিপ্লেসড বাটন প্রেসিং উইথ ড্রয়ার ওপেনিং, যে বাটন প্রেসিংয়ের পরিবর্তে ড্রয়ার ওপেনিংয়ের যেই পদ্ধতিটা, এটা কে ব্যবহার করেছিলেন? এটা কিন্তু আমরা একটু আগে যেই 31 নম্বরের জন্য যেই প্যারাগ্রাফটা পড়েছি সেটার মধ্যে আমাদের অ্যান্সারটা রয়েছে, বা আমরা কিন্তু একটু আগেও পড়েছি, যেমন এই যে এইটা, Hewson made 2 crucial changes. First, he replaced the button pressing mechanism in the side panels by drawers. So আমাদের আর পড়তে হবে না, এটার জন্য আমাদের অ্যান্সার হবে হচ্ছে সাইমন হিউসন। Okay, then we have 33. এখানে বলা হচ্ছে যে dash experimented with things that the subjects might have been expected to encounter in everyday life rather than with a machine. So কোন ব্যক্তি এক্সপেরিমেন্ট করেছিলেন with things that ওইসব বিষয়ের উপর বা ওইসব জিনিসের উপর that the subjects might have been expected to encounter in everyday life, অর্থাৎ দৈনন্দিন জীবনে যেগুলো হওয়ার কথা ছিল বা যেগুলো হওয়ার আশা করা হতে পারে, rather than with a machine,
কোনো একটি বরং কোনো মেশিন ছাড়া। বাট আমরা যদি এই লাইনটা একটু পড়ি যে instead of the button pressing machine, Cole used a locked box and two differently colored matchboxes, one of which contained a key that would open the box. Notice that এই লাইনটার মিনিং আমরা আগেই জেনেছি। নোটিস দ্যাট দেয়ার আর স্টিল টু বিহেভিয়ার সেগমেন্ট। সো এখনও এখানে কি দুইটা আলাদা আলাদা সেগমেন্ট রয়েছে, যেমন একটি হচ্ছে ওপেন দ্য রাইট ম্যাচ বক্স টু গেট দ্য কি। সো ম্যাচ বক্স একটা সঠিক যেই কালার করা ম্যাচ বক্স সেটা খুলতে হবে চাবিটা পাওয়ার জন্য, অ্যান্ড ইউজ দ্য কি টু ওপেন দ্য বক্স, এবং চাবিটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে বক্সটা খোলার জন্য। সো দ্য টাস্ক সিমস ফর্মালি টু বি দ্য সেম। সো টাস্কটা এই যে এই বিষয়টা এইটা মনে হচ্ছে যে একই রকম ফর্মালি, বাট সাইকোলজিক্যালি ইট ইজ কোয়াইট ডিফারেন্ট। বাট সাইকোলজিক্যালি এটা বেশ ডিফারেন্ট বা এটা আলাদা। নাও দ্য সাবজেক্ট ইজ ডিলিং নট উইথ এ স্ট্রেঞ্জ মেশিন। সো সাবজেক্ট এটা কি করছে, এখন যে বিষয়টার সাথে কাজ করছে সেটি হচ্ছে কিন্তু কোনো স্ট্রেঞ্জ বা একটি অজানা কোনো মেশিনের সাথে নয়, বাট উইথ ফ্যামিলিয়ার মিনিংফুল অবজেক্টস। ওকে, সো অ্যান্ড ইট ইজ ক্লিয়ার টু হিম হোয়াট হি ইজ মেন্ট টু ডু। তাহলে এই যে এই বিষয়টি কে উপস্থাপন করেছেন, এই বিষয়টি উপস্থাপন করেছেন হচ্ছে কোল মানে হচ্ছে মাইকেল কোল অ্যান্ড কলিগ। সো এমসি আমাদের 32 নম্বরের জন্য, সরি 33 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে এমসি। ওকে, এরপর হচ্ছে 34। ওকে, ড্যাশ কম্পেয়ার্ড the performance of 5-year-olds with college students using the same apparatus with both sets of subjects. So কোন ব্যক্তি কম্পেয়ার করেছিলেন বা তুলনা করেছিলেন দি পারফরমেন্স অফ 5-year-olds অর্থাৎ 5 বছরের বাচ্চাদের পারফরমেন্সের সঙ্গে উইথ কলেজ স্টুডেন্টস অর্থাৎ কলেজের শিক্ষার্থীদের সাথে, ইউজিং দ্য সেম অ্যাপারেটাস অর্থাৎ একই যন্ত্রপাতি ব্যবহার করে উইথ বোথ সেটস অফ সাবজেক্ট। সো আমরা যদি এই লাইনটা একটু পড়ি যে then 5-year-old children solved the problem as well as college students did in the Candler's own experiments. তাহলে এটাই কিন্তু আমাদের সেই যে একই অ্যাপারেটাস বা একই যন্ত্রপাতি ব্যবহার করে যে 5 বছরের শিশুদের বা 5 বছরের বাচ্চাদের সঙ্গে কলেজ স্টুডেন্টদের যে কম্পেয়ারটা সেটা কিন্তু এখানে আমরা বুঝতে পারছি। সো এই কম্প্যারিজনটা কে করেছেন, আমরা যদি তাহলে আমাদের এই প্যারাগ্রাফের শুরু থেকে পড়তে হবে যে রিসেন্ট ওয়ার্ক বাই সাইমন হিউসন ইজ of great interest here, for it shows that for young children too, the difficulty lies not in the inferential process which the task demands, but in certain perplexing features of the apparatus and the procedure when these are changed in ways which do not at all affect the inferential nature of the problem. Then 5 year. Okay, সো এই আমরা যদি টোটালি বুঝতে পারছি যে আমাদের এখানে এই ওয়ার্কটা কে করেছিলেন সেটা হচ্ছে সাইমন হিউসন। তাহলে আমাদের 34 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে সাইমন হিউসন বা SH। ওকে, এরপর আমাদের 35 নম্বরে বলা হচ্ছে যে ড্যাশ is cited as having demonstrated that earlier experiments into children's ability to reason deductively may have led to the wrong conclusions. ওকে, তাহলে এখানে যে কথাটা বলা হচ্ছে যে কে ডেমনস্ট্রেট করেছে বা কে প্রকাশ করেছে, কে দেখিয়েছে, যদিও এখানে এই এতটুকু হচ্ছে এগুলো হচ্ছে আপনার প্যাসিভ ভয়েসে করা হয়েছে, বাট যার মোটামুটি অর্থ হচ্ছে যে কে দেখিয়ে দিয়েছে বা প্রকাশ করেছে যে আর্লিয়ার এক্সপেরিমেন্টস, যে প্রথম দিকের যেই এক্সপেরিমেন্টগুলো করা হয়েছিল ইনটু চিলড্রেন্স অ্যাবিলিটি টু রিজন, বাচ্চাদের যে সক্ষমতা টু রিজন অর্থাৎ তাদের যে যুক্তি বা লজিক্যালি তারা কীভাবে ডিডাকশন করে বা কোনো একটি প্রবলেমকে কীভাবে তারা সলভ করে ডিডাক্টিভলি, মে হ্যাভ লেড টু দ্য রং কনক্লুশন, এগুলো একটি ভুল সিদ্ধান্ত হতে পারে।
বা হচ্ছে ভুল সিদ্ধান্তে নিয়ে যেতে পারে, মে হ্যাভ লেড টু দি রং কনক্লুশন। সো এগুলো ভুল সিদ্ধান্তে নিয়ে যেতে পারে। সো আমরা যদি একদম শেষের এই লাইনটা একটু পড়ি যে যে দিস ডিফিকাল্টি ক্যানট বি টেকেন অ্যাজ প্রুফ দ্যাট দে আর ইনকেপেবল অফ ডিডাকটিভ রিজনিং। সো উই মে কনক্লুড, দেখেন উই মে কনক্লুড, তাহলে এই কথাটা কে বলছেন? তাহলে এটা খোঁজার জন্য আমাদের কিন্তু উপরে যেতে হবে। প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মধ্যেও কোনো সাইকোলজিস্টের নাম দেওয়া নেই। দেন আমাদের এই প্যারাগ্রাফটা খুঁজতে হবে, এখানেও নাই। তাহলে তার আগের প্যারাগ্রাফ এখানে দেওয়া আছে, সেটি হচ্ছে হিউসন, অর্থাৎ সাইমন হিউসন। সো 35 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে সাইমন হিউসন। ওকে, এরপরে কোয়েশ্চেন্স 36 to 40। সো এটা হচ্ছে যে ইয়েস নো নট গিভেন, অর্থাৎ যদি কোনো স্টেটমেন্টটা সঠিক হয় তাহলে আমরা দিব ইয়েস, যদি না হয় তাহলে নো, আর যদি ওই ইনফরমেশনটা টোটালি আমাদের প্যাসেজের মধ্যে না দেওয়া থাকে তাহলে নট গিভেন। সো 36-এ বলা হচ্ছে হাওয়ার্ড অ্যান্ড ট্রেসি ক্যান্ডলার স্টাডিড আন্ডার ক্লার্ক হল। এখানে বলা হচ্ছে যে হাওয়ার্ড অ্যান্ড ট্রেসি ক্যান্ডলার এরা কি করেছে? ক্লার্ক হল এর আন্ডারে স্টাডি বা পড়াশোনা করেছেন। বাট আমরা যদি এই লাইনটা একটু পড়ি যে টু ফলোয়ার্স অফ ক্লার্ক হল অ্যান্ড ক্লার্ক হল, সো দুইজন ফলোয়ার ক্লার্ক হলের, তারা দুজন কে কে? একজন হচ্ছে হাওয়ার্ড অ্যান্ড ট্রেসি ক্যান্ডলার। তাহলে এই লাইনটা থেকে আমরা বুঝতে পারছি যে অনেকেই হয়তো এখানে ভুল করে অ্যান্সার দিয়ে দিবে যে ইয়েস এখানে টু ফলোয়ার দেখে, বাট আসলে দুইটা জিনিস ভিন্ন। একটা হচ্ছে স্টাডি আন্ডার সামওয়ান, এটার অর্থ হচ্ছে যে আপনি সরাসরি তার থেকে শিক্ষা গ্রহণ করেছেন। আর আমি যদি বলি যে হি ইজ এ ফলোয়ার অফ হিম, তার মানে হচ্ছে যে তিনি তাকে ফলো করে, বাট হতে পারে যে তিনি তার আন্ডারে কখনোই পড়াশোনা বা স্টাডি করেননি, বা দেখা যাচ্ছে তার অনেক কয়েক যুগ পরে তাকে ফলো করা শুরু করেছেন তারা। সো এটার জন্য আমাদের 36 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে নট গিভেন, কারণ এখানে কিন্তু এই ইনফরমেশনটা দেওয়া নাই যে হাওয়ার্ড অ্যান্ড ট্রেসি তারা কি ক্লার্ক হল এর আন্ডারে স্টাডি করেছেন কিনা, বাট তারা ছিলেন হচ্ছে দ্য ফলোয়ার অফ ক্লার্ক হল। সো আমাদের 36 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে নট গিভেন। সো বি কেয়ারফুল, এগুলো হচ্ছে বেশ ট্রিকি। এরপরে হচ্ছে 37-এ বলা হচ্ছে যে দ্য ক্যান্ডলার্স ট্রেইনড দেয়ার সাবজেক্টস separately in the two stages of experiment but not in how to integrate the two actions. তাহলে হচ্ছে যে ক্যান্ডলার ট্রেইন দেয়ার সাবজেক্ট, অর্থাৎ তারা ক্যান্ডলার এর যেই এক্সপেরিমেন্টটা সেটা হচ্ছে কি দুইটা স্টেজে সেপারেটলি, এটা ঠিক আছে, বাট নট ইন হাউ টু ইন্টিগ্রেট দ্য টু অ্যাকশনস, কিন্তু এটি কিভাবে দুইটা অ্যাকশনকে একত্রে করা যায় সেটার উপর না। ওকে, তাহলে ওকে, সো এই লাইনটা যদি আমরা পড়ি যে দ্য ক্যান্ডলার্স ফাউন্ড দ্যাট দ্য চিলড্রেন কুড লার্ন দ্য সেপারেট বিটস readily enough. সো ক্যান্ডলার দেখলেন যে বাচ্চারা খুব ইজিলি দুইটা বিষয় আলাদা করে শিখতে পারে, অর্থাৎ দুইটা টাস্ক তারা আলাদা করে শিখতে পারে। সো তাদেরকে প্রেসিং দ্য বাটন দে কুড গেট দ্য মার্বেল। সো তাদেরকে যদি ফার্স্টে শেখানো হয় যে এই বাটনটা প্রেস করলেই তুমি একটি মার্বেল পাবা, সো তারা ইজিলি এই কাজটি করতে পারে। এরপরে যদি তাদেরকে শেখানো হয় যে গিভেন দ্য টাস্ক অফ গেটিং আ টয় ওয়েন আ মার্বেল ওয়াজ হ্যান্ডেড টু দেম, সো একটা মার্বেল যখন তাদেরকে দেওয়া হচ্ছে এবং তাদেরকে যখন বলা হচ্ছে যে বোঝানো হচ্ছে যে এই মার্বেলটা কিভাবে তারা ইউজ করবে, অর্থাৎ কিভাবে তারা অল দে হ্যাড টু ডু ওয়াজ পুট ইট ইন এ হোল। সো তাদেরকে কী করতে হবে? এই মার্বেলটা জাস্ট একটা ছিদ্রের মধ্যে রাখতে হবে, তাহলেই তারা খেলনাটা পেয়ে যাবে। সো দুইটা কাজ কিন্তু সেপারেট, দুইটা কিন্তু আলাদা আলাদা, এবং এদেরকে যদি আলাদাভাবে শেখানো হয় তাহলে তারা খুব ইজিলি শিখতে পারে। বাট দে ডিড নট, কিন্তু তারা পারবে না বা পারেনি ফর দ্য মোস্ট পার্ট ইন্টিগ্রেট, তাদেরকে যদি দুইটা পার্ট একত্রে শেখানো হয় তাহলে সেটা তাদের জন্য কঠিন হয়ে যাবে। সো এটাই কিন্তু আমাদের 37 নম্বরের কোয়েশ্চেন ছিল। সো দিস ইজ ট্রু, দিস ইজ অ্যান্সার হবে হচ্ছে ইয়েস। এরপর হচ্ছে 38 নম্বর বলা হচ্ছে যে মাইকেল কোল অ্যান্ড হিজ কলিগস demonstrated that adult performance on inductive reasoning tasks depends on features
of the apparatus and procedure. সো এখানে বলা হচ্ছে যে মাইকেল কোল এবং তার কলিগরা প্রকাশ করেছে বা তার কলিগরা দেখিয়েছে যে অ্যাডাল্টদের পারফরমেন্সটা নির্ভর করে মূলত হচ্ছে যে ফিচারগুলো রয়েছে অ্যাপারেটাসের অর্থাৎ যন্ত্রপাতিগুলোর এবং যে প্রসিজারের সেগুলোর উপরে ডিপেন্ড করে তাদের রিজনিং ইন্ডাকটিভ রিজনিংয়ের। ওকে, তাহলে আমরা যদি এই লাইনটা একটু পড়ি যে আমরা যদি এই লাইনটা থেকে একটু পড়ি যে ইনস্টিড অফ দি বাটন প্রেসিং মেশিন কোল ইউজড আ লকড বক্স and two differently color match boxes, one of which contained a key that would open the box. So এটার মানে আমরা আগেও জেনেছি, notice that there are still two behavior segments. Open the right matchbox to get the key and use the key to open the box. So the task seems formally to be the same, but psychologically it is quite different. Now the subject is dealing with a strange machine but with familiar meaningful objects, and it is clear to him what he is meant to do. তাহলে দেখেন একটা বিষয় যে যখন অ্যাপারেটাস বা যখন যন্ত্রগুলোর ফিচারের মধ্যে যখন চেঞ্জ আনা হলো, যেমন আগে ছিল হচ্ছে মেশিনের মধ্যে মার্বেল দেওয়া এবং বাটন প্রেস করা, বাট এখন যখন কি করা হলো যে দুইটা ভিন্ন কালারের ম্যাচ বক্স আনা হলো এবং একটির মধ্যে একটি কি ছিল এবং সঠিক কালারের মধ্যে, এবং ওই কালারের বক্সের মধ্যে যে কিটা, ওই কিটা দিয়ে ইজিলি একটা বক্সটা ওপেন করে খেলনাটা নিয়ে যেত। সো দিস ইজ কোয়াইট ফ্যামিলিয়ার মিনিংফুল অবজেক্টস, এবং এটার জন্য দেখা গেছে যে তাদের সাকসেস রেটটা কিন্তু বেড়ে গিয়েছে। যেমন পরের লাইনটা থেকে আমরা সেটা বুঝতে পারি যে ইট দেন টার্নস আউট দ্যাট দি ডিফিকাল্টি অফ ইন্টিগ্রেশন ইজ গ্রেটলি রিডিউসড। সো ডিফিকাল্টি লেভেলটাও কিন্তু অনেক কমে গিয়েছে। সো দিস ইজ ট্রু। এবং তাহলে আমাদের 38 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে ইয়েস। এরপরে হচ্ছে 39 নম্বরে বলা হচ্ছে যে অল হিউসেন্স এক্সপেরিমেন্টস ইউজড মার্বেলস অফ দ্য সেম সাইজ। সো হিউসেনের যতগুলো এক্সপেরিমেন্ট ছিল সবগুলো এক্সপেরিমেন্টেই তিনি কি করেছেন, একই সাইজের মার্বেল ব্যবহার করেছেন। ওকে, তাহলে আমরা এই লাইনটা যদি একটু পড়ি, হাউ ইজ হি টু নো, সে কীভাবে জানে দ্যাট এনি আদার মার্বেল of similar size will do just as well. So একই সাইজের যে কোনো মার্বেল একই কাজ করবে, এটা কিভাবে সে জানে? সো তার মানে হচ্ছে যে রাইট, হিউসনের যেই এক্সপেরিমেন্টগুলো ছিল এই এক্সপেরিমেন্টে তিনি একই সাইজের মার্বেল ব্যবহার করেছেন। তাহলে 39 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে ইয়েস। এরপরে হচ্ছে 40 নম্বরে বলা হচ্ছে যে হিউসন্স মডিফিকেশনস রিজাল্টেড in a higher success rate for children of all ages. সো হিউসনের যেই মডিফিকেশন সেটা কি করেছে, সেটা ফলাফল এনে দিয়েছে এমনভাবে যে হায়ার সাকসেস রেট ফর চিলড্রেন অফ অল এজেস। সো বিভিন্ন বয়সের বাচ্চাদের সাকসেস রেটটা অনেক হাই করে দিয়েছে। তাহলে এই লাইনটা যদি আমরা আবারও পড়ি যে the two modifications together produced a jump in success rates from 30% to 90% for 5-year-olds and from 35% to 72.5% for 4-year-olds. এতটুকু তো আমরা আগেও জেনেছি, বাট পরের লাইনটা একটু দেখেন, for 3-year-olds for reasons that are still in need of clarifications. No improvement, rather a slight drop in performance resulted from the change. So এই চেঞ্জের মাধ্যমে 5 বছর এবং 4 বছরের বাচ্চাদের সাকসেস রেটটা হাই হওয়া সত্ত্বেও এখানে বলা হচ্ছে যে কিন্তু 3 বছরের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পারফরমেন্সে তাদের কোনো ইমপ্রুভমেন্ট আসেনি, বাট বরং শুধু ইমপ্রুভমেন্ট না, এখানে বলা হচ্ছে রাদার বরং আ স্লাইট ড্রপ ইন পারফরমেন্স, বরং তাদের পারফরমেন্সে তাদের আরও একটু পারফরমেন্সটা কমে গিয়েছে। তাহলে 40 নম্বরের জন্য হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে নো, কারণ এখানে যে স্টেটমেন্টটা হচ্ছে যে অফ চিলড্রেন অফ অল এজেস, সো সব বয়সের চিলড্রেনদের জন্যই সাকসেস রেটটা হাই, কিন্তু আমরা দেখলাম যে 3 বছরের বাচ্চাদের জন্য সাকসেস রেটটা কি করেছে, ড্রপ করেছে বা ফল করেছে। তাহলে আমাদের 40 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে নো।
সো এটা ছিল আমাদের আজকের লেসন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।